দেখো তাহলে দেখো, আজকে আমাদের টপিক হলো রুই মাছের শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেমস অফ রুই মাছ নাকি। তাহলে দেখো, তাহলে শ্বসনতন্ত্র দেখো, আমাদের মানুষের শ্বসনতন্ত্রকে নিয়ে আমরা পড়ছিলাম মানে ছোটো ক্লাসে কিনা, বড় ক্লাসে কিন্তু আমাদের আছে, মানে ইন্টারে আমাদের আছে, ঠিক আছে। যে মানব শরীর তত্ত্বের একটা অংশে আছে কি বলতো, শ্বসনতন্ত্র আছে, ঠিক আছে। তো শ্বসনতন্ত্র বলতে কি বোঝায় কিছু জানো? মানুষের শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র দুই ধরনের, একটা অন্তঃশ্বসন, একটা হলো বহিঃশ্বসন হয়। তো বহিঃশ্বসনটা কি, এই যে আমরা নাক দিয়ে মুখ দিয়ে বাতাস নিচ্ছি অক্সিজেন সম্পৃক্ত, এবং আমরা কি করতেছি পরে আবার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু আবার ত্যাগ করতেছি আর কি। এই প্রশ্বাস নিঃশ্বাস এটাকে কি বলা হয়, বহিঃশ্বসন। আরেকটা শ্বসন আছে কি বলতো, অন্তঃশ্বসন, যেটা কি করে, এই যে অক্সিজেন যে নিচ্ছি আমরা, এটা ফুসফুস থেকে রক্তে যাবে, রক্ত থেকে কই যাবে, রক্তর মাধ্যমে এটা হার্ট কী করবে, সারা দেহে পৌঁছায় দেবে কোষে কোষে। এই কোষে গিয়ে অক্সিজেনগুলো কী করবে, আমাদের খাদ্যের সাথে কী করবে, খাদ্যের সাথে বিক্রিয়া করবে, খাদ্যকে জারিত করে কী তৈরি করে, এটিপি তৈরি করে, তাই না। এই এটিপি বা তাপ তৈরি করে, এই তাপের মাধ্যমে কী করবে, মানে চলে শরীরটা আর কি, চলে, ঠিক আছে। তাপ কি শক্তি না, শক্তির একটা ফর্ম হলো তাপ। তাহলে দেখো এর মাধ্যমে এইভাবে শরীরটা চলে। তাহলে এই যে বললাম, আরে চলে যখন, এখানে কী তৈরি হবে, এটির সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়। তো এই যে কার্বন ডাইঅক্সাইড একটা ভলাটাইল সাবস্টেন্স, একটা কি বর্জ্য পদার্থ, এটা কি করে, এই যে আবার রক্তের মাধ্যমে আসে, ফুসফুস দিয়ে বের হয়ে যায়। তো বের হয়ে যাওয়ার পরে ব্যাপার যে এখানে এই যে অক্সিজেন ব্যবহার করে কী তৈরি হলো, শক্তি তৈরি হলো, আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, এটাও একটা হলো শ্বসন। এটা কি বলা হয়, অন্তঃশ্বসন। আর শ্বসন কয় প্রকার হলো, দুই প্রকার, বহি এবং অন্ত। তো রুই মাছ একটা প্রাণী, এরও দেহে দুই ধরনের শ্বসন আছে, একটা হলো বহিঃশ্বসন, একটা হলো অন্তঃশ্বসন। ওরা আসলো কিনা, তো আমরা একটু দেখি তাহলে বিষয়গুলো কি ঘটে আর কি। আমি একটু তোমাদের নোট নিয়ে এসেছি, তো একটু দেখি তারপরে কি কি বলে, নাকি আগে দেখবো তারপর পড়বো। দেখো পড়তে পড়তে দেখাবো, আচ্ছা ঠিক আছে, যেটা বুঝবো না ওটা দেখাই নাকি। দেখো, যে বিপাকীয় প্রক্রিয়ায় জীবের জীবন্ত কোষগুলো পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে, গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্যকে জারিত করে বিভিন্ন শালবৃত্ত এবং বিপাকীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি উৎপন্ন করে, এবং উপজাত হিসেবে কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মুক্ত করে, তাই কি বলা হয়, শোষণ বলা হয়। সংজ্ঞাটা এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, উদ্ভিদ প্রাণী মানুষ, মানে প্রাণীর ক্ষেত্রে, উন্নত সকল প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। তো শ্বসনের এই সংজ্ঞা মুক্ত করতে পারো, ঠিক আছে। পরে বাসে এটা দেখো, যে অঙ্গের মাধ্যমে জীবের শ্বসন কার্য পরিচালিত হয় সেগুলো মিলিতভাবে শ্বসনতন্ত্র গঠন করে, ঠিক আছে। দেখো, শ্বসনের সামগ্রিক প্রক্রিয়াকে দুইটি পর্যায়ে ভাগ করা যায়, যত বহিঃশ্বসন, একটা হলো অন্তঃশ্বসন, যেটা বললাম। বহিঃশ্বসন প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কী করে, ত্যাগ করে, আমরা জানি। অন্তঃশ্বসন প্রক্রিয়ায় কোষে গৃহীত অক্সিজেন দিয়ে খাদ্য জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি এবং শক্তি উৎপন্ন হয়। রুই মাছ জলজ প্রাণী হয়, পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। ফুলকা বা গিল রুই মাছের কি প্রধান শ্বসন। দেখো, আমাদের যেমন মানুষের ক্ষেত্রে বা স্থলজ প্রাণীদের ক্ষেত্রে এটা কি বলতো, ফুসফুস হল প্রধান শ্বসন অঙ্গ। ফুসফুসকে ব্যবহার করে আমরা কি নেই, বায়ু নেই, ভেতরে ইনটেক করি, আর কি এক্সপেলড আউট করি। তো এটা করে থাকে, কিন্তু এরা যারা পানিতে বসবাস করে তাদের ক্ষেত্রে কি ফুসফুস নাই। ফুসফুস পানি যদি ভেতরে যেত কলাস করে ফেলবে, কাজ করবে না ফুসফুস, তাই না। তো এদের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো ফুলকা আছে, ঠিক আছে। ফুলকার মাধ্যমে আমাদের এই শ্বসন কার্য এদের সম্পন্ন হয়। তো এটা কীভাবে হয় না হয় এগুলো আমরা এখন ডিটেল জানবো, ঠিক আছে। তো এই যে বললাম শ্বসনতন্ত্র, প্রধান শ্বসনতন্ত্র হলো কি বলতো, ফুলকা। তো এখন আমরা জানবো এই যে রুই মাছের শ্বসনতন্ত্রের গঠনটা, যে কী কী দ্বারা গঠিত শ্বসনতন্ত্র, ঠিক আছে। তো এখানে দেখো, ফুলকার গঠন যদি বলো, এখানে যে ফুলকা আমরা একটু এখান থেকে পড়ি, ঠিক আছে, পরে দেখা যায়, এখানে আমি পরে বুঝাই দিই, দেখো বুঝবে না। তো ফুলকা রুই মাছের মাথার দিকে কানকো দিয়ে ঢাকনা, কী দিয়ে ঢাকনা থাকে, ও দুই পাশে দুইটা আছে না, ওই যে আমরা মাছ কাটার সময় তুলে ফেলে দেওয়া লাগে এরকম। তো দুই মাছের এই যে এখানে আছে, দেখো এটা ফেলে দিছে নাই। রুই মাছের মাথার পেছনের দিকে কানকো দিয়ে ঢাকা যে 4 জোড়া শ্বসনাঙ্গ থাকে, সেগুলোকে কি বলা হয়, ফুলকা। রুই মাছের কয় জোড়া ফুলকা থাকে বলো তো, 4 জোড়া থাকে। ক্লাসগুলো মিউজিক সরে, যাই হোক।
প্রত্যেক ফুল ক্লাস তো বেশি বড় না, ছোট ক্লাস, দেখে নিবা টুকেন স্পিডে দেখে নিলে তারপর একটু ধারণা হলো। কত টাইম নষ্ট করা হয় না? সারাদিন পড়াশোনা করো তাহলে, আর এই যে একটা ক্লাস দিতে কত টাইম বা লাগবে, অলসতা সব, বুঝছো? প্রত্যেক ফুলকা দেখতে চিরুনির মতো, কেমন বলো তো? এই যে দেখো একটা কি মতো, চিরুনির মতো। মাছ খাইছো তো, বুঝছো নাকি? মাছ তো ফুলকা তো ফালাই দেওয়া হয় না, খাওয়া হয়, তাই না? তো খাও না, ফুলকা খাও না, কি বলো? ফুলকা ফালাই দেয়, কি বলো? ফুলকা তো খাওয়া যায়, ফুলকা তো খাওয়া যায়, ফুলকা খাওয়া যায়, খায় না। তুমি খাইছো? কি বলো, ফুলকা খাও নাই, এটা কথা? দেখো, ফুলকা দেখতে কি চিরুনির মতো এবং দু সারি ফুলকা সূত্র বহন করে। কয় সারি? হ্যাঁ, এটা আমি তোমাকে ডিটেল দেখাচ্ছি, একটু দেখো কি বোঝো আর কি বোঝো না, একটু খেয়াল করো। তাহলে দু সারি ফুলকা সূত্র দিয়ে গঠিত বা গিল ফিলামেন্ট দ্বারা গঠিত। প্রত্যেক ফুলকা দুটি সদৃশ অর্ধাংশ নিয়ে গঠিত। প্রতিটা ফুলকা দুইটা পার্ট থাকে, কটা থাকবে? দুইটা পার্ট, তো দ্বিসূত্রক থাকবে। এবং প্রত্যেক অর্ধাংশ কি বলা হয়? হেমি ব্রাঙ্ক বলা হয় তাকে, অর্থাৎ অর্ধ ফুলকা বলা হয়। দুটি হেমি ব্রাঙ্ক নিয়ে গঠিত, এটা হবে হোলো ব্রাঙ্ক বলা হবে। এই যে পূর্ণাঙ্গ ফুলকা কি বলা হবে? হোলো ব্রাঙ্ক বলা হবে, এটা পূর্ণ ফুলকা। তো আমি একটু দেখাচ্ছি এখানে, এখানে তো বোঝা যাচ্ছে না, এই যে এখানে দেখো, খেয়াল করো এখানে। তাহলে যে ফুলকার গঠন যেটা বললাম, এখানে দেখো এই যে একটা পূর্ণাঙ্গ ফুলকাকে আমরা কি বলবো? হলো ব্রাঙ্ক বলবো, ব্রাঞ্চ না, হলো ব্রাঙ্ক বলবো, ঠিক আছে? যাই হোক, একই কথা, হলো ব্রাঙ্ক আর ব্রাঞ্চ একই, ব্রাঙ্ক হবে, ব্রাঙ্ক হবে, ব্রাঞ্চ হবে, যাই হোক, কি লিখতে দেখার বিষয় না, হলো ব্রাঙ্কই বলো, ইংলিশ বাংলায় তো হলো ব্রাঙ্ক আছে। যাই হোক, হলো ব্রাঙ্কই পড়ছি আমি, আমার টাইম থেকে আমি ব্রাঙ্কই পড়ছি, ব্রাঙ্কই হবে, হলো ব্রাঙ্ক, ঠিক আছে? ব্রাঞ্চ হতে পারবে, ব্রাঙ্ক অর্থ হতে পারে, আমরা ব্রাঞ্চই পড়ি, ব্রাঞ্চ তো ব্রাঞ্চই অলওয়েজ পড়ি, হ্যাঁ, শাখা, ইংলিশে ব্রাঞ্চ, বাংলায় ব্রাঙ্ক। আচ্ছা, দুইটা শাখা, তো এটা হতেও পারে, ব্রাঞ্চ হোক, ব্রাঙ্ক বলে নিলাম আমরা, এটা ব্রাঞ্চ বললেও হয়, শাখা, দুইটা শাখা, তাই না? যাই হোক, ব্রাঙ্ক, দেখো হলো ব্রাঙ্ক, ব্রাঙ্কি হলো না, ব্রাঙ্কি হবে। আচ্ছা, বাদ দাও, তাহলে এটা লিখবো ব্রাঞ্চিয়েস্টে গেল নাকি? হলো ব্রাঙ্ক, ঠিক আছে? তা দুইটি হলো ব্রাঙ্ক মিলে কি হবে? দুইটি কি হেমি ব্রাঙ্ক মিলে কি হবে? হলো ব্রাঙ্ক। হেমি মানে অর্ধেক, হেমি মানে হেমি সেমি, এগুলো অর্ধেক বোঝায়। তো হলো একটা তৈরি হবে, মানে একটা হবে আমাদের কি বলতো? ফুলকা। তো এই যে হেমি ব্রাঙ্ক বললাম, এটা কি এক সারি ফুলকা সূত্র, এক সারি, বুঝছো? অর্থাৎ একটা ফুলকার একটা অংশ। হেমি ব্রাঙ্ক এটা কি থাকবে? গোড়ায় যুক্ত, শীর্ষে মুক্ত, গোড়ায় যুক্ত, শীর্ষে মুক্ত, এবং ফুলকা আর্যে অবস্থিত, আর্যের কিনারে ফুলকা রেখার থাকে। ওগুলো দেখো, বুঝবো না, আমি একটু কি বলি। এই যে এখানে ভিতরে দেখো, তাহলে এই যে আমাদের একটা ফুলকা, এখানে কটা ফুলকা? একটা ফুলকা আছে। এই যে দেখো একটা ফুলকা, দেখো এটা একটা হলো কি? হলো ব্রাঙ্ক, একটা পূর্ণাঙ্গ, একটা ফুলকা। তো এখানে দেখো পূর্ণাঙ্গ ফুলকা, দেখো দুইটা পার্ট আছে, কয়টা? দুটা ব্রাঞ্চই বললাম। তো এক্ষেত্রে কি বলবো? হেমি ব্রাঙ্ক বলবো, হেমি ব্রাঙ্ক বলবো, হেমি ব্রাঙ্ক, ঠিক আছে? দুইটা, আর দুইটা কি করবে বলতো? এই যে প্রান্ত দিকে কি বলতো? উন্মুক্ত, খোলা, অ্যাটাচ আছে, কিন্তু নিচের দিকে কি বলতো? একের সাথে আরেকটা কি অ্যাটাচড, যুক্ত, তাই না? ওকে, এটা যে ফুলকা আর্চের সাথে দেখো কির সাথে বলতো? ফুলকা আর্চের সাথে এখানে কি বলতো? এখানে আমাদের অ্যাটাচ, যুক্ত না? ওকে, ওকে, এখানে কিন্তু আর্চ আমাদের যুক্ত। এখানে দেখো, এটা আমার পরে দেখতেছি, তার মানে বুঝলাম কিন্তু আমরা। তাহলে এখানে দুইটা সূত্র, যে একটা ফুলকার সূত্র, এফের একটা সূত্র, ঠিক আছে? ওকে, দেখে ডিটেল পর বলতেছি দুইটা জিনিস। তাহলে এই যে এখানে দেখো আর্টসটা দেখো, যে পাশাপাশি যখন আমাদের এই চারটা, আমাদের কয়টা ফুলকা থাকে প্রতি পাশে? চারটা করে। এই দেখো, এই যে চারটা যুক্ত হয়েছে বরাবর, এই যে এখানে দেখো, এই যে এটা কি বলতো? ফুলকা আর্টস এভাবে থাকে, ঠিক আছে? এগুলো একটার সাথে একটা যুক্ত থাকবে। আর নিচের দেখে দেখো, এই যে এখানে আমাদের প্রলম্বিত অংশ দেখা যাচ্ছে এভাবে, এদেরকে বলা হয় ফুলকা রেখার। আমরা বলছিলাম ফুলকা রেখার থাকার কারণে কি করতে পারে? এরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীও সেকে খেতে পারে, সেকে খেতে পারে ফুলকা রেখা থাকার কারণে, ঠিক আছে? এগুলো আমরা পড়ছিলাম। ওকে, এগুলো পরে দেখতেছি আমরা। তাহলে হলো ব্রাঙ্ক, হেমি ব্রাঙ্ক, এগুলো কিন্তু বুঝলাম নাকি? তো প্রত্যেক হেমি ব্রাঙ্ক এক সারি করে ফুলকা সূত্র বহন করে, ঠিক আছে? হ্যাঁ, এগুলোকে গোড়ায় একটি কি বলতো? অতি খর্ব অন্ত বা আন্ত ফুলকা ব্যবধায়কে কি থাকবে? যুক্ত থাকবে। আন্ত ফুলকা ব্যবধায়ের সাথে কি থাকবে? এই যে একটার সাথে একটা যুক্ত আছে, এটা কি বলা হবে?
এই যে দেখো একটা ব্যবধায়ক আছে, এই যে মাঝে দেখো দুইটা অংশ কি, এই যে এখানে একটা অংশতে কি আছে, যুক্ত আছে। দেখো এখানে এই যে এখানে উপরের দিকে উঠানো দেখা যাচ্ছে না, উপরের দিকে উঠানো দেখা যাচ্ছে কিনা বলো তো, এই যে এটা একটা দেখা যাচ্ছে না উপরের দিকে এইভাবে, এই যে মাঝে একটু উঠানো দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় কি বলো তো, আন্তঃফুলকা ব্যবধায়ক। দুইটা অ্যাটাচ করে রাখছে দুই পাশের হেমি ব্রাঙ্কে, ঠিক আছে। ওকে, বই নাই তোমাদের এসব। ওকে ওকে, ব্যবধায়ক যুক্ত থাকবে এবং এগুলোকে বলতো শীর্ষে মুক্ত থাকে, শীর্ষে মুক্ত না, এবং দুই পাশের দিকে নিচের দিকে অ্যাটাচ থাকে। এই ধরনের ফুলকাকে কি বলা হয় বলতো, ফিলিফর্ম বা পেকটিনেট ফুলকা বলা হয়, যেগুলো এরকম থাকবে, গোড়ার দিকে থাকবে ক্লোজড এবং প্রান্ত দিকে কি থাকবে, ওপেন থাকবে, মুক্ত থাকবে, তাকে বলা হয় ফিলিফর্ম ধরনের, ফিলিফর্ম বা হলো কি পেকটিনেট বলা হয়, ফুলকা বলা হয়। দেখো প্রত্যেক ফুলকা সূত্র ক্ষুদ্রাকায় অনেক অনুপস্থ প্লেট বা ল্যামিনি বহন করে। এটা আসলে দেখানো যায় তোমরা যদি ওই যে আসলে সত্যিকার মাস্টার সেখানে দেখবা তোমরা, তো ফুলকা ল্যামিনি থাকে অনেকগুলো পার্ট, এই যে এরকম অনেকগুলো পার্ট নিয়ে থাকে, এই যে পার্ট থাকবে, যে প্রতিটা ফুলকা আছে না, আছে চিরুনি গঠন কেন হয়, অনেকগুলো পার্ট আছে, এর মানে কি হয় বলতো, চিরুনির মতো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে এখানে দেখো আমি দেখাই, এই যে এটাই মনে করো, দেখো এই যে বোঝা যাচ্ছে না, পার্ট দেখা যাচ্ছে, ল্যামেলা দেখা যাচ্ছে এখানে, বুঝছো, এখানে অর্থাৎ যেটা চিরুনির মতো কাঠামো দান করে, ঠিক আছে, এটা ল্যামেলি বলা হয়ে থাকে। ওকে, দেখো ল্যামেলিগুলো কৈশিক জালিকা সমৃদ্ধ পাতলা এপিথেলিয়ামে কি থাকবে, আবৃত, অর্থাৎ একটা পর্দার দ্বারা কি থাকবে, আবৃত থাকবে, ঠিক আছে, বাইরের দিকে। প্রত্যেক ল্যামেলামের এক পাশ দিয়ে কি হবে, অন্তর্বাহী ধমনী, অন্য পাশ দিয়ে কি করবে, বহির্ভাবী ধমনী বিস্তৃত। একটু দেখায় যদি, এই যে এখানে দেখো, এই যে এটা এগুলো ল্যামেলা না প্রতিটা অংশ, এখানে দেখো কি হচ্ছে, দেখো এক পাশ দিয়ে কি যাচ্ছে বলো তো, অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসছে, অর্থাৎ কোথা থেকে, বাইরে থেকে অক্সিজেন ঢুকতেছে, বাইরে থেকে রক্ত থেকে কি ঢুকতেছে, অক্সিজেন। আমরা এটা পড়ছিলাম, তুমি হয়তো মিস করছো, তাই না, যে এই যে ফুলকার মধ্যে কি করবে, অক্সিজেন প্রবেশ করবে, কিভাবে প্রবেশ করে একটু পরে আমরা দেখবো, ঠিক আছে। প্রবেশ করলো, আবার কি হয় বলতো, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে না, তাহলে এক পাশে দেখো এই যে আমাদের কোষিক জালিকাগুলো আছে, এর মধ্যে অক্সিজেন ঢুকতেছে, আরেক জায়গায় কি হচ্ছে, ব্যাপন পরীক্ষায় বের হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, অক্সিজেন অভাবযুক্ত রক্ত, মানে কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাই বলছে আর কি। এক পাশে তাহলে থাকবে কি, অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এক পাশে থাকবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করার বাহিকা। ওকে, তো এটা আবার বলছিলাম কি বলতো, আমাদের এই যে এটা হার্ট থেকে যে রক্তগুলো আমাদের কোথায় আসে বলতো, ফুলকাতে আসে, যার মাধ্যমে আসে তাদেরকে আমরা কি বলছিলাম বলতো, আমরা বলছিলাম যে ফুলকাটা একটা মেইন সেন্টার মনে করো, তার ফুলকাতে যারা আসবে মানে আসতেছে, আসা মানে কি অন্তর্বাহী, ঠিক আছে, তাহলে অন্তর্বাহী বলবো, তাহলে এরা কি বলবো, অন্তর্বাহী ধমনী বলবো। আর যারা এখান থেকে চলে যাবে সারা, এদেরকে কি বলবো, বহির্বাহী, ঠিক আছে। আর এটা ইংলিশে বলছিলাম আসে মানে কি, অ্যাপারেন্ট, এটা হলে ইফারেন্ট হবে, এটা বলছিলাম আর কি। সো এটা একটু মনে রাখবো। তাহলে অন্তর্বাহী ধমনী মধ্যে কি করবে আমাদের, আমরা জানি যে হার্ট কি করে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসে, রুই মাছের হাড়টা ভেনাস হার্ট বলা হয়। সো এর এটা কি করবে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসবে, আর যার সময় বহির্বাহী ধমনীর মাধ্যমে কি করবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে নিয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। এখন দেখো এই রুই মাছের গলবিলের দুই পাশে দুইটা কি আছে, ফুলকা প্রকোষ্ঠ থাকে। তাহলে দেখো আমরা তো জানি যে একটা ক্যাভিটির ছবি লাগাতে চাইছিলাম, লাগাইনি। আসলে আমাদের মুখে তো নাই, ওই যে মনে করো তাহলে মুখ সম্মুখ অংশ কি বলো, আমরা যখন মাছের গঠন দেখছিলাম, এই যে মাছের সামনে কি থাকে, মুখছিদ্র থাকে, ভেতরে দিকে থাকবে প্রকোষ্ঠ থাকে, দুই পাশে দুইটা প্রকোষ্ঠ থাকে, এবং দুই সাইডে কি থাকবে আমাদের, কি থাকবে বলো তো, দুইটা, মানে আমরা জানি কি, মানে চারটা করে থাকে, প্রতি পাশে কটা করে থাকবে, চারটে, আমরা জানি চার জোড়া কি থাকে, ফুলকা থাকবে। তো দুই পাশে দুইটা কি থাকবে আমাদের, কপট থাকবে, প্রকোষ্ঠের মধ্যে থাকবে, যেখানে অ্যাটাচ থাকবে কি বলতো, ফুলকাগুলো থাকবে, দুই পাশে আমাদের চারটা করে ফুলকা থাকবে আর কি, এটাই বলছি আর কি। ওকে, তো এখানে দেখো যে গলবিলের দুই পাশে আমরাও জানি আমাদের কি আছে, গলবিল আছে না, জিব্বার গোড়ার দিকে গলবিল থাকে। তো গলবিলের দুই দিকে কি থাকবে, এদের ফুলকা প্রকোষ্ঠ থাকে, আর ফুলকা প্রকোষ্ঠের মধ্যে কি থাকবে, ফুলকা থাকবে।
প্রত্যেক প্রকোষ্ঠে 4টি করে কি থাকবে? মোট 4 জোড়া ফুলকা অবস্থান করে। এবং অস্থিময় অপারকুলাম বা কানকো দিয়ে কি থাকে বলো তো? অপারকুলাম মানে ঢাকনা, ঠিক আছে? কানকো দিয়ে কি, কানকো দিয়ে ফুলকাগুলো কি থাকবে? ঢাকা থাকে, জানি আমরা। কানকোর পশ্চাৎ প্রান্তে একটি কি থাকবে? স্পেশাল নরম ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকে। ঠিক একটা অ্যাড করতে চাইছিলাম। দেখো এই যে মনে করো সাপোজ এটা বলি যে এই যে এর বাইরে দিয়ে কি থাকে বলতো? একটা পর্দা থাকে। এটা কি থাকবে একটা বলতো? পর্দা থাকে, যাদেরকে বলি আমরা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, মানে এর উপর দিয়ে মনে করো সাপোজ। তাহলে এর ভেতরের দিকে একটা কি থাকবে? পর্দা থাকবে, তাদেরকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। মেনলি এটা এরকম থাকে না তো? এই যে এখানে একটা কানকো থাকে, ঠিক আছে? কি থাকবে? কানকোটা ঢাকি রাখে। তো এই যে কানকো আর এই যে পিছনের অংশটা ফাঁকা আছে না, মানে কানকো যখন খোলা হয় ফাঁকা থাকে না, তো এই যে আমাদের কানকোর যে মানে এই যে কানকোর পিছনের অংশ আর এই যে আমাদের রুই মাছের মানে এই যে এইখানকার অংশটা, এই মাঝে যদি তোলা হয় ফাঁকা জায়গা হয় কিনা, ফাঁকার মতো এখানে এক ধরনের কি থাকবে? পর্দা থাকবে। এটাকে বলা হবে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। যখন তাহলে কানকো যখন তোলে তখন কি করতে পারে? মানে বিভিন্ন পজিশনের কারণে কানকো যখন তোলা হয় বা ফোলাবে তখন এটা বদ্ধ হয়ে থাকে। এটা এমন না যে মানে মুখের ভেতরের থেকে মানে এই যে ভেতরে যে ক্যাভিটি আছে গলবিলির সাথে বাইরের পরিবেশের সাথে কানেক্টেড হয় না, ডিসকানেক্টেড থাকে, ঢেকে রাখে আর কি। কানকোগুলোকে কি করে? বাইরের পানি থেকে ঢেকে রাখে, বুঝতে পারছো? কেন এটা আবার একটু পরে আমরা জানবো। আবার কি করতে পারে? আবার পুরোটা ওপেনিং করে দিতে পারে, তখন কি করে ভেতর থেকে পানি বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে? অর্থাৎ এটা মুখ দিয়ে মানে এটা এই পর্দা দিয়ে ঢেকেও রাখতে পারে, আবার কি করতে পারে? পুরো ক্লোজও করতে পারে। এটা ধরো একটা ফিগার এটা এরকম আছে মনে হয় এখানে। এই যে এখানে দেখো এই যে ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা, এই যে এখানে দেখো, এখানে একটা দেখো, এই যে এগুলো কি বলতো? ফুলকা কটা? 4 জোড়া। মনে করো এই যে এখানে কি ছিল বলতো? এগুলো কানকো, এটা কি বলতো? কানকো ঢাকনা আছে। আর পিছনে এই যে এটা বোন, হাইওয়েট বোন মনে করো, পিছনে একটা বোন আছে, ঠিক আছে? হাইওয়েট। তো এখানে দেখো এই যে এই জায়গাটা কিন্তু ফাঁকা, কি ছিল? ফাঁকার মতো না। তাহলে কানকো আমরা তুলতে পারি না দুই পাশ থেকে? তুললে তাহলে এই জায়গায় কিন্তু একটা পর্দা থাকে। এটা একটা ছিদ্রপথ, কিন্তু ছিদ্রের উপরে একটা পর্দা থাকতে পারে। সেটা কি বলতো? ছিদ্রটা হলো ব্রাঙ্কিয়াল ছিদ্র। আর এর উপরে একটা পর্দা থাকে, তাকে কি বলা হবে? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, ঠিক আছে? এটা ঢেকে থাকলে এই যে মনে করো একটা মুখ আছে না, এটা মুখ। তাহলে মুখ দিয়ে কী করবে? যখন আমরা কী করবে এই যে কানকো দুইটা যখন ফোলায়, মনে করো সাপোজ মনে করো তুমি মুখ বন্ধ আছে, তোমার মুখ বন্ধ থাকে, তুমি ফোলাতে পারবা? মনে করো যদি কোনোভাবে ফোলাও তাহলে ভেতরে বাইরে থেকে একটা ভেতরে একটা ক্যাভিটি চাপ তৈরি হবে কিনা। অর্থাৎ ভেতরে যদি কোনো একটা জিনিস ফোলানোর পরে বাইরের মুখ যদি খুলে দেওয়া যায় তাহলে কি হবে? বাইরে থেকে বাতাস যাবে না, অর্থাৎ বায়ু শূন্য জায়গা তৈরি হবে। যেমন মনে করো যদি সিরিঞ্জ যদি মনে করো সামনে মুখ হাত দিয়ে সামনে হাত দিয়ে নিয়ে আসছো, মানে কষ্ট করে আসবে না, কিন্তু নিয়ে আসার পরে সামনে মুখ ছাড়িয়ে দাও, ভেতরে বাতাস ঢুকবে কিনা? তাহলে ঠিক এমনটা কি করবে? কানকো ফুলে ভেতরে কি করবে? নিম্নচাপের সৃষ্টি করে। কি করে? এই যে রুই মাছের মনে করো মাথাটা মুখটা ক্লোজ, মুখটাকে ক্লোজ, তখন কানকো ফুলে, মানে কানকো ছিল চুপসানো ছিল, ফুলাইলো, তার মানে কি হবে? আগে যে বায়ুটা যে জায়গায় ছিল এখন অনেক জায়গায় জুড়ে হলো, তার মানে কি হবে? বায়ু চাপ কমবে না বাড়বে? কমবে। তখন কি করবে? মুখটা যখন খুলে দিবে ভেতরে কি করবে? বায়ু প্রবেশ করবে। কিন্তু এখানে কি প্রবেশ করবে? পানি প্রবেশ করবে। আর মধ্যে কি প্রবেশ করবে? পানি। এখন তো বায়ু না, পানি। তাহলে পানিটা ভেতরে একটা স্রোত আসবে। কেন? এই যে এখানে একটা নিম্নচাপ তৈরি করছে, মানে খোলা পানি তো নাই এমনিতে, ফোলাইলো মানে ভেতর থেকে পানি আসলো। তখন কিন্তু কি হবে? এই জায়গাটা কিন্তু ফোলাইছে, কিন্তু এটা কিন্তু ক্লোজড, এগুলো ক্লোজ, পানি কিন্তু বাইরে যেতে পারবে না। তাহলে মুখে এসে কি হলো? পানি জড়ো হলো। আমি একটা প্রক্রিয়াটা বলতেছি আর কি, মনে করো পানি এসে জড়ো হলো, দেন কি করবে? এই মুখটা কি করবে? বন্ধ করে দিল। এই যে এখানে দেখো যে মুখের যে একটা কপাটি আছে এটা কি করে দিল, তখন কি করবে? তখন চাপ দেয় যদি, তাহলে কি করবে? পানিটা তো বের হতে হবে। তখন এই যেটা পর্দাটা কি করবে? ওপেন হয়ে যাবে। দেখো এই পর্দাটা কি হয়েছে? এই যে পর্দাটা কিন্তু একটু ওপেন হয়ে গেছে এখানে। তাহলে পর্দাটা কি করলো? এখানে ওপেন হয়ে গেল, পানিগুলো এখানে বের হয়ে যাবে। আর পানি যখন বের হয়ে যাবে তখন কি করবে? এই যে এখানে মনে করো যে পানিটা আসলো, আমরা জানি রুই মাছ পানির মধ্যে থাকা অক্সিজেন গ্রহণ করে। তো এই যে পানির সাথে কি করবে? অক্সিজেনটা আসে, তো এখান থেকে অক্সিজেনগুলো কি করবে? এই যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি করবে? কৈশিক জালিকা প্রবেশ করবে। কৈশিক জালিকা প্রবেশ করার মাধ্যমে ওটা কই যাবে? কৈশিক জালিকা মানে কি? এখানে এর মাধ্যমে কই যাবে? ওই যে আমাদের না বহির্বাহী ধমনীতে যাবে, বহির্বাহী ধমনীতে যাবে। এবং অনুরূপভাবে কি আসবে বলতো?
এখানে যে কোষিক জালিকা তবে কি আসবে, যে আমাদের অন্তর্বাহী কোষিক জালিকা যেগুলো আছে, ধমনির কোষিক জালিকা, কার্বন ডাইঅক্সাইডগুলো ব্যাপন পরীক্ষা পানিতে আসবে, পানি দিয়ে কি করবে এপাশ দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অক্সিজেন ভেতরে ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড বাইরে যাচ্ছে, ঠিক আছে। প্রক্রিয়াটা ডাইরেক্ট বলে দিলাম। এখন আমরা দেখি দেখি আর কি কেমনে কি হয়, গঠনটা বুঝতে। তাহলে এই যে মাঝের ফাঁকা জায়গাটিকে বলো তো গলবিল। তাহলে দুই পাশে কি আছে বলো তো, 4টা করে ফুলকা আছে, আর এখানে একটা ছিদ্র আছে, এটা কি বলবো, ব্রাঙ্কিয়াল ছিদ্র। তার উপরে একটা পর্দা থাকে, তাকে কি বলবো, ব্রাঙ্কিওস্টেকাল পর্দা, ঠিক আছে। যখন আমরা কি করে পানি না, আমরা না রুই মাছ যখন পানি নিবে, তখন ব্রাঙ্কিওস্টেকাল পর্দার দ্বারা ব্রাঙ্কিয়াল ছিদ্রটা বন্ধ থাকে, আর যখন কি করবে, পানি যখন বের করে দেয়, তখন কি করবে, ছিদ্রটা খুলে যাবে, বুঝতে পারছো? ওকে। প্রত্যেক ফুলকা প্রকোষ্ঠ, এটা একটা কঠিন জিনিস, না হলে বোঝা কঠিন হয়ে যায় আর কি, মানে রক্ত সংবহন থেকে এটা কঠিন মনে হয়। প্রত্যেক ফুলকা প্রকোষ্ঠ বাইরের দিকে একটি বৃহৎ অর্ধচন্দ্রাকার বহিঃফুলকা ছিদ্র দিয়ে কি থাকবে, দিয়ে উন্মুক্ত থাকবে আর কি। দেখো ব্রাঙ্কিওস্টেকাল পর্দা বহিঃফুলকা ছিদ্রকে কি করবে, বন্ধ এবং খুলতে পারে। ওই যে বললাম না বাইরের দিকে ব্রাঙ্কিয়াল ছিদ্র আছে, এটাকে কি করতে পারে, খুলতে এবং বন্ধ করতে পারে। গলবিলের পার্শ্ব প্রাচীরে 5 জোড়া অন্তঃফুলকা কি থাকে, ছিদ্র, এটা এমন রাখতে হবে। ছিদ্র আছে কয়টা, 5 জোড়া, কিন্তু আছে ফুলকা কটা করে আছে, 4টা করে। ফুলকার অন্ত বলি না, ফুলকার অন্ত থাকে, ফুলকা যেগুলো তার থেকে একটা বেশি। এসব ছিদ্রের মধ্যবর্তী গলবিলের প্রাচীরে অস্থি নির্মিত এবং দেখতে কিসের মতো, আর্টসের মতো, একটু দেখালাম না, আর্টসের মতো। এদেরকে ফুলকা আর্টস বা গিল আর্টস বলা হয়। আমি দেখলাম না ফুলকা আর্টস কাকে বলা হয়, এই যে এখানে বলছিলাম ফুলকা আর্টস একটা আর্টসের মতো তৈরি হয়, তাই না? ওকে। গলবিলের প্রতি পাশে 5টি করে কি থাকে, ফুলকা আর্টস থাকে। ওকে, মনে করো যে দুই পাশে 2টা রাখছে, ঢেকে রাখছে, আর মাঝে কয়টা আছে, মাঝে অবশ্যই 3টা দিতে হবে, 4টাকে পৃথক করতে হলে কয়টা দিতে হয়, 4 জনকে পৃথক করতে হলে মাঝে কয়টা পার্টিশন দিতে হবে, 3টা, আর দুই পাশে 2টা আবার দিয়ে রাখছো, তার কয়টা হলো, 5টা। বুঝতে পারছো, এটাই বিষয়টা। তো প্রথম 4টি ফুলকা আর্টসে একটি করে কি ফুলকা অবলম্বিত থাকে, এবং পঞ্চম ফুলকা আর্টসে কোনো কি থাকে না, ফুলকা বহন করে না। হাইওয়ার্ডের আর্টসে হ্রাসপ্রান্ত ফুলকা বা সিউডো ব্রাঙ্কিয়া কানকোর ভেতরের দিকে একটি চাকের মতো লেগে থাকে। মানে ওই যে প্রকোষ্ঠগুলো কী থাকবে বলো তো, একটা তো ক্যাভিটির মধ্যে থাকবে না যুক্ত, ওইটাই বলছি আর কি। এতে মাত্র এক সারি ফুলকা সূত্র থাকে। দেখো ফুলকা আর্টসের ভেতরের দিকে গলবিল প্রাচীর থেকে কয়েকটি ভাঁজের সৃষ্টি হয়, এদেরকে কী বলা হয়, ফুলকা রেখা। দেখালাম না একটু আগে, নিচের দিকে যেগুলো থাকে, যেগুলো ভাঁজের মতো, এগুলোকে ফুলকা রেখা বলা হয়। এগুলো কি ফুলকা ছিদ্রে খাদ্য প্রবেশে বাধা দিয়ে চাকনির মতো কাজ করে। ওকে, এগুলো তেমন কিছু লাগবে না, আসলে প্রক্রিয়াটা লাগবে, কীভাবে সরণ প্রক্রিয়াটা হয় আর কি। তো ওখানে ওকে এগুলোকে দেখলাম। এখন কৌশল কিভাবে হয় আর কি, তার মধ্যে এখানে দেখি যে আমরা প্রতিটার ক্ষেত্রে দেখো আমাদের কিভাবে আসে একটু দেখাই দিই। এই যে এখানে দেখলাম যে আমাদের ব্যবধায়ক, আন্তঃফুলকা ব্যবধায়ক, এখানে দেখো এই যে ছিদ্র মতো আছে, প্রথমে একটা আছে, যে এখানে একটা আছে, পর নিচে একটা আছে না। এটা দেখো কি বল, বহির্বাহী রক্তবাহিকা। বহির্বাহী মানে কি, এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাবে, আর এটার মধ্যে ঢুকবে কি বলতো, অন্তর্বাহী মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ঢুকবে। বুঝতে পারছো এটা গঠন? ওকে, এখন কথা হলো প্রক্রিয়াটা কেমনে হয়, কেমনে হয়। তাহলে আমরা যদি দেখি, এই যে এখানে সুন্দরভাবে এখানে লেখা আছে, এতক্ষণ আসা টাইম হলো, এদিকে আসো, এদিকে আসো, পড়াই তো শেষ। রিভিশনের সময় থাকতে হবে, যাও দাও এখন, মানে ওর তো রিভিশন হবে একটু, দাও। তাহলে দেখো তাড়াতাড়ি নিয়ে এসো, তাহলে একটু ওয়েট করে 2 মিনিট।
কি জিম করলাম? শক্তি যে শক্তি তুই কি দেখালো তুমি এমন করলো আমি নর্মালের মতো হবে। তোমাদের এখানে পাঞ্জা লড়লে কে ভালো পারবে? ইমেল তোমাদের পাঞ্জা লড়ার প্রতিযোগিতা হবে। মিলি থাকবে। আমাদের বাবাতে আমার শক্তি বেশি। তাই নাকি? আজকে তোমার সাথে ওকে দেওয়া হবে। বাবাতে ঠিক বাহা ডান্স ওকে দেওয়া হবে ক্লাস শেষে। ঠিক আছে, মনে করে দিও। পাইলে তো দুই হাত দিয়ে পাবো, হ্যাঁ। পাইলে তো এক হাত দিয়ে পাবো। ঠিক আছে, প্রতিযোগিতা দেওয়া হবে। রাহি কেমন? রাহির সাথে দেওয়া হবে, যে জিতবে তাকে রাহির সাথে দেওয়া হবে। রাহি কেমন পারো? কি জানি আমি খেলে নিতে পারি। আচ্ছা ঠিক আছে। ইমেল প্রফেশনাল বুঝতে পারছি। ইমেলের সাথে পাওয়া যায় না। হাউ ফাউ কথা কই জীবনে নিয়া করি আমি একসময় করছি। ঠিক আছে, আর একটু বেশি করে ভালো হয়। নাই যা। একটা সেটে হবে দোল চাপ দাও। তোমাদের ডাবল জরিমানা করা উচিত। ভাই কেসিসে যাই চলে আসবে যাও। মানে ভাবলাম যে 10 মিনিট করে দিও, মা করতে করতে কখন 1 ঘন্টা পার হয়ে যায়। এই দেখো এখানে, দেখো খেয়াল করো। তাহলে এখন দেখো যে রুই মাছ কিভাবে তাহলে শোষণ প্রক্রিয়াটা দেখবে, মানে শোষণ শ্বাস প্রশ্বাস নেয় কেমনে। আমরা যেভাবে শ্বাস প্রশ্বাস নেই ওরা অমনি নেয়, কিন্তু প্রক্রিয়াটা আলাদা। আমাদের ফুসফুস নাই, ফুসফুস আছে, ওদের ফুসফুস নেই। তাহলে কিভাবে হবে একটু বুঝতে না পারো, রিভিশনের সময় একটু বুঝতে পারো। দেখো রুই মাছ 2 ধাপে শ্বসন ক্রিয়া ঘটে রুই মাছে। একটা হলো কি শ্বাস গ্রহণ, একটা হলো কি শ্বাস ত্যাগ আমাদের মধ্যে। এক্ষেত্রে দেখো ফুলকার প্রকোষ্ঠ শোষণ পাম্প হিসাবে কাজ করে, যেটা বললাম ফুলকার যে প্রকোষ্ঠগুলো আছে এগুলো কি করবে, শোষণ পাম্প হিসেবে কাজ করবে। যেটা বললাম যে নিম্নচাপ ক্যাভিটি একটা তৈরি করবো আমরা যখন, এই যে এরকম বিষয়টা আছে মনে করো, এরকম আছে আমরা এর ভেতরটা এভাবে যদি ফাঁকা করি তার মানে এখানে নিম্নচাপ তৈরি হবে কি না? আর আয়তন কমছিল, আয়তন বাড়াইলাম মানে বায়ু তো কমই আছে, তার মানে একটা চাপে তৈরি হবে, মুখটা খুলে যাবে, তখন কি হবে বাতাসটা মানে আমাদের পানিটা ভেতরে প্রবেশ করবে। তাহলে এটা এরকম হলো যে তাহলে এরকম চোষানো ছিল, এরকম ফুলে গেল, এখান থেকে কী করবে পানি প্রবেশ করবে। ওকে, দেখো শ্বাস গ্রহণ বা প্রশ্বাস এটা কীভাবে ঘটে দেখো। কানক দুটি যখন উত্তোলিত হবে, যখন একটা কী করবে ফুলবে, একটু উত্তোলিত হবে, ফুলকা প্রকোষ্ঠগুলো কী হবে, প্রকোষ্ঠের মুখ, যে ফুলকা প্রকোষ্ঠের যে মুখগুলো ছিল যেটা বললাম ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি দিয়ে বা পর্দাতে কী করবে বদ্ধ হয়ে যাবে, যাতে করে পানি বাইরে বের হয়ে না আসতে পারে। গলবিলের ভেতর দিয়ে ভেতরে একটি চোষণ বলের সৃষ্টি হবে, ফলে মুখছিদ্র কী হবে খুলে যাবে এবং পানি মুখ গহ্বরে প্রবেশ করবে, যেটা বললাম। তাহলে যদি একটু দেখি বিষয়টা এই যে এরকম, আবার যদি দেখি তাহলে কি হলো এখানে আমাদের এই যে পাশে এটা ছিল কানক, কানকটা ফুলাইলো, ফুলাইলে কী হবে এখানে এক ধরনের চোষণ পাম্পের একটা পাম্পের তৈরি হবে, নিম্নচাপের তৈরি হবে, মুখটা খুলে যাবে, পানি ভেতরে প্রবেশ করলো দেন কি করবে এটা রিল্যাক্স হবে, মানে এটা বন্ধ করে দিবে মুখটা, এই যে দুটা কি করবে বন্ধ হয়ে যাবে। দেন কি করবে একটা চাপ পড়বে, কি করবে চাপ পড়লে কি করবে তখন এই যে পর্দাটা কি করবে খুলে যাবে, এই যে খুলে গেল তখন কি করবে পানিগুলো বের হয়ে যাবে। কিন্তু এই পানি আসলো আর গেল এর মধ্যে সকল কাজ হয়ে গেল কিভাবে, যখন আসলো তখন অক্সিজেন এখান থেকে ব্যাপন পরীক্ষা রক্তে প্রবেশ করবে, আর এখান থেকে যাওয়ার সময় কি করবে কার্বন ডাইঅক্সাইড চলে যাবে। তো এটাই হলো মেন কথা। তারপরে দেখো তাহলে কি হলো, এখন শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস বা এক্সপাইরেশন। কানক যখন পেশি সংকোচনের ফলে নেমে আসে, ফুলাইছিল উত্তোলিত করছিল, যখন নেমে আসবে তখন গলবিল এবং মুখ গহ্বরের চাপ কি করবে বেড়ে যাবে, পানির নিচে এখন চাপ ই করছে চাপ বেড়ে যাবে না, ফলে কি হবে সাথে সাথে মুখ ছিদ্র বন্ধ হয়ে যায় এবং ফুলকা প্রকোষ্ঠদ্বয় ছিদ্র কি হবে উন্মুক্ত হয়ে যাবে, যে ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা কি হবে সরে যাবে, পানি ফুলকার ছিদ্রপথে বেরিয়ে যায় এবং পানি স্রোত প্রবাহ ফুলকাগুলো কী করবে ভিজাই দিবে, যখন ফুলকাগুলোকে ভিজাই দিবে তখন এই কাজটা হয়ে যাবে ওখানে। তো অন্তর্বাহী ধমনী কি বলতো বোঝো, অন্তর্বাহী ধমনী কাকে বলা হয়, বহির্বাহী, এই যে এটা কিন্তু ঝামেলা, ক্লাস করো নাই, ক্লাস করো নাই, ক্লাসটা করছিলা ওটা তো লাইভে করছি না, এই ক্লাসটা তোমরা করো নাই, করছি এখানেই হতো পড়া ইফারেন্ট পর্যন্ত। ইফারেন্ট ধমনীতন্ত্র বলছি, শিরাতন্ত্র পড়িনি।
যাই হোক ও শিরাতন্ত্র পড়া নাই, ও ধমনী তুমি পড়তে হতো নাকি, তাহলে তো বুঝবা। তাহলে দেখো অন্তর্বাহী ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সূত্রকের কৈশিক জালকে কি করবে, ছেড়ে দিবে। ওকে, এবং শ্বাস গ্রহণে নেয়া অক্সিজেন সমৃদ্ধ পানি ফুলকার সূত্রকের ওপর বয়ে গেলে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসীয় বিনিময় ঘটে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন বহিঃফুলকা দমের সাথে সারা দেহে কি করবে, ছড়িয়ে যাবে। বুঝতে পারছো নাকি? জি। কোনো কঠিন আছে? তোমরা বুঝছো? কিভাবে বুঝলে এত সরকারে? তাই না? পানিগুলা ভিতরে নেয়, হ্যাঁ। নিয়ে যখন ব্যাপন প্রক্রিয়া অক্সিজেনগুলো ভিতরে চলে যায়, হ্যাঁ। আবার পানিগুলা বের হয়ে যায়। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাবে বের হয়ে, ঠিক আছে? ওকে, তো এটুকুই কথা। তাহলে এখন দেখো, যদি এখন আবার বইয়ের আলোকে বলি, বইয়ের আলোকে বড় লাগবে আরো না মনে হয়। তো রুই মাছে দুই ধরনের সংখ্যা, একটা হলো কি শ্বাস গ্রহণ বা শ্বাস ত্যাগ, শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ। এক্ষেত্রে দেখো ফুলকা প্রকোষ্ঠে চোষণ পাম্প হিসাবে কাজ করে। এগুলো তো আমি বললাম সব নাকি, আর বড় লাগবে? তো যেগুলো বললাম এগুলো কিন্তু এখানেই আছে, তো আমি ওটা শর্টকাটে নোট করে দিছি। ওকে, এখন দেখো আনুষঙ্গিক শ্বসনাঙ্গ কী কী আছে বা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান। বলতে গেলে রুই মাছের অতিরিক্ত কোনো শ্বসনাঙ্গ নেই, তবে কৈশিক জালিকা সমৃদ্ধ ব্রাঙ্কিওস্টাকল পর্দা এবং পটকা শোষণে কী করে, সহায়তা করে। ব্রাঙ্কিওস্টাকল পর্দা বলতে এই যে সাইডে যে পর্দাটা ছিল, অর্থাৎ ফুলকাগুলোকে যে ঢেকে রাখে, কানকের সাথে কানকের কন্টিনিউশন, কানকের সাথে অ্যাটাচড, শেষ প্রান্তে মানে অ্যাটাচ থাকে না, এটা ঢেকে রাখতে পারে এবং উন্মুক্ত করতে পারে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো তাহলে কি শ্বসনের শারীরিক তথ্য, শারীরিক তথ্য দেখো। ফিজিওলজি অফ রেসপিরেশন, অন্তর্বাহী ফুলকা ধমনী কি করে অক্সিজেন সমৃদ্ধ, এগুলো তো বললামই, তারপরে ছেড়ে দেয়, এগুলো তো বলছে নাকি, এগুলো বল লাগবে না। দেখো প্রতিস্রোততন্ত্র, রুই মাছের ফুলকায় অবস্থিত রক্তবাহিকার মধ্যে দিয়ে রক্ত অবিরাম পানি স্রোতের বিপরীতে কি হবে, প্রবাহিত হবে। এতে প্রতিস্রোততন্ত্র বলে একে, ঠিক আছে? প্রতিস্রোততন্ত্র কাকে বলে তাহলে বুঝলো নাকি? পানি যেদিকে যাবে রক্ত তার বিপরীত দিকে আসে। তো পানি রক্ত তো মনে করো পানি দেখো মুখ থেকে কানকর ছিদ্র দিয়ে আসতেছে, আর রক্ত কি আসছে তার উল্টাই সম্মুখ দিয়ে আসতেছে না, বিপরীত দিকে হলো এটাই বলছে। এতে রক্ত সর্বোচ্চ অক্সিজেন 80% গ্রহণ নিশ্চিত হয়। বিপরীতমুখী পানি স্রোতে রক্ত থেকে বেশি ঘনত্বে অক্সিজেন থাকায় এটি ঘটে। তাহলে কি করবে, বিপরীতমুখী পানি স্রোতে রক্ত থেকে বেশি ঘনত্বের অক্সিজেন থাকা এটা কি করবে, কি ঘটবে? পানি থেকে আমরা জানি যে ব্যাপন কি বলো তো, ও তোমাদের তো পড়াইছিলাম না কয়েকদিন আগে, ব্যাপন বললাম আমরা কেমিস্ট্রিতে, যে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের হয়, তাই এই জন্য যায় আর কি। একটি দীর্ঘস্থায়ী ঘনত্ব নতিমাত্রা সৃষ্টি হয়, পানির অক্সিজেন খুব সহজে রক্তে কি হতে পারে, দ্রবীভূত হয়, এবং ফুলকায় বিদ্যমান ল্যামেলিগুলো অক্সিজেনের শোষণতল বাড়িয়ে দেয়। তার প্রতিটা ফুলকায় অসংখ্য ল্যামেলি আছে না, এগুলো শোষণতল। ল্যামেলি বলতে কী থাকে বলো তো, কৈশিক জালিকা থাকে। তো কৈশিক জালিকাগুলো কি, এগুলো কি বলো তো, পারমিয়েবল বলতে পারো, মানে ভেদ্রতা থাকে, ছিদ্র থাকে, যেখান থেকে প্রবেশ করতে পারে অক্সিজেন, ঠিক আছে, এবং বের হয়ে আসতে পারে কার্বন ডাইঅক্সাইড। ফুলকা সূত্রকের প্রান্ত ভাগ পরস্পরকে কী করে, অতিক্রম করে, ফলে ফুলকা প্রকোষ্ঠে পানি প্রবাহের গতি মন্তর থাকে, যাতে গ্যাস বিনিময় কাল দীর্ঘ হয়, সহজে যাতে গ্যাস বিনিময় হতে পারে। ওকে, এখন যেটা দেখবো বায়ুথলি বা সন্তরণ থলি বা পটকা বা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ, এয়ার বা সুইম ব্লাডার বলা হয় বা হাইড্রোস্ট্যাটিক অর্গানও বলা হয় থাকে। নামগুলো অনেকগুলো নাম একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এখন দেখো রুই মাছ আর বায়ুথল তো দেখছি, পটকা দেখছি মাছের মধ্যে, মাছ কাটলে পটকা পারে না, ওইটাই আর কি। হ্যাঁ, রুই মাছ সহ অধিকাংশ অস্থিময় মাছের দেহ গহ্বরে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট বায়ুপূর্ণ চকচকে সাদা বর্ণের থলির মধ্যে একটি কি দেখা যায়, বায়ুথলি থাকে। এটি মেরুদণ্ডের নিচে কোথায় থাকে, নিচে, এবং পৌষ্টিক নালীর উপরে অবস্থান করে। পৌষ্টিক নালী পরিপাক নালীর উপরে অবস্থান করে। মূলত এটি গলবিলের পৃষ্ঠ প্রাচীর থেকে অভিক্ষেপ আকারে এটি সৃষ্টি হয়। দেখো অভিক্ষেপের মতো গলবিলের পিছন থেকে না তৈরি হয় না, এবং এটা দেখো পরিপাক নালীর উপর দিয়ে এবং মেরুদণ্ডের নিচে। ওকে, সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী শাখা, আর পড়ছিলাম না সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী শাখা। হ্যাঁ হ্যাঁ, তারা বায়ুথলিতে রক্ত সরবরাহ করে এবং বায়ুথলি থেকে যকৃত পোর্টাল শিরায় যোগদানকারী শিরা দিয়ে রক্ত হৃৎপিণ্ডে বোঝায়। তার মানে কোথায় যায় বলো তো, যকৃত পোর্টাল শিরায় যোগদানকারী শিরা, অর্থাৎ ওই যে লিভারের যে শিরাটা,
যায়, ওর সাথে যুক্ত হয়ে রক্ত যায় আর কি হার্টে, ঠিক আছে? পোর্টাল মানে কি? ওটা ক্লাস করো নাই নাকি? শিরাতন্ত্র নাই। ও ক্লাসটা মিসিং করছো, System এ ক্লাসটা দেখে নিবা, বুঝবা এরা ক্লাস দেখে মিসিং করছো, ঠিক আছে? তারপর বলে দিই পোর্টাল শিরা বলতে কি বোঝায়? পোর্টাল মানে পোর্ট তো বোঝো নাকি? সি পোর্ট আছে না, এয়ারপোর্ট আছে না, ছিদ্র। পরিবহন, পরিবহন আছে না, পরিবহন একটা মাধ্যম বা একটা স্থান যেখানে বাইপাস করে তুমি বাংলাদেশ থেকে যাবে হলে কোথায়? ইন্ডিয়া যাইবা, তো এখানে কই যেতে হবে আগে? তোমার এয়ারপোর্টে যেতে হবে বা এখন কোনো সি পোর্টে যাইতে হবে, তাই না? এখানে গিয়ে তুমি ওখানে একটা কোনো এক্সট্রা কিছু নিয়ে যাইবা। ঠিক এখানটা মনে করো আমাদের মনে করো এই যে পরিপাকতন্ত্র যেটা আছে, পরিপাকতন্ত্র থেকে রক্তগুলো কই যাবে? হার্টে যাবে। তো হার্টে যাওয়ার আগে কী করে? বাইপাস হিসাবে কই যায় বলো তো? লিভারে যায়। লিভারে যায়, তখন একটা কি এপাশে যায়, আবার একটা কি লিভারের একটা ভেনের মাধ্যমে কই যাবে? হার্টে যাবে। তো এই যে একটা বাইপাস হিসাবে একটা ট্রান্সপোর্ট মাধ্যম ব্যবহার করলে এটা কি বলা হয়? পোর্টাল সিস্টেম। এটাকে বলা হয় পোর্টাল ভেইন, যেটার মাধ্যমে কোথায় গেল? ওই যে আমাদের লিভারে গেল। তো এখানে রুই মাছের দুই ধরনের পোর্টাল সিস্টেম পাওয়া যায়। একটা হলো কি বলো? পোর্টাল তন্ত্র পাওয়া যায়, একটা হেপাটিক পোর্টাল তন্ত্র, একটা হলো রেনাল পোর্টাল তন্ত্র। এগুলো কিন্তু আমরা পড়ছি গত ক্লাসে, ঠিক আছে? তো একটু দেখবা। এটা যে দেখো এগুলো বললাম, এতে যে গ্যাস রয়েছে তা অধিকাংশ কি বলতো? অক্সিজেন। তার মানে এটা কিন্তু বায়ু কন্টেন্ট করে বা গ্যাস, ঠিক আছে? তো এতে অধিকাংশ কি আছে বলতো? অক্সিজেন গ্যাস। তবে সামান্য পরিমাণে নাইট্রোজেন থাকে এবং কার্বন ডাইঅক্সাইড থাকে। পরীক্ষা আসে যে রুই মাছের বায়ুথলিতে নিচে কোন গ্যাসটি থাকে না, সাথে অন্য একটা গ্যাস ঢুকাই দিবে। তো এই তিনটা গ্যাস মনে রাখতে হবে, ঠিক আছে? সবচেয়ে বেশি থাকে হলো অক্সিজেন। আবার কোনটি বলতে পারে কোনটি বেশি থাকে, সেক্ষেত্রে সিঙ্গেল অপশন হবে। সিলিয়াকো মেসেন্টেরিক ধমনির শাখা বায়ুথলিতে রক্ত সরবরাহ করে। তাহলে বায়ুতে রক্ত সরবরাহ করে কে বলতো? সিলিয়াকো মেসেন্টেরিক ধমনির শাখা। এবং বায়ুথলি থেকে যকৃত, এগুলো তো বললামই নাকি? মাঝে মাঝে এটা বাদ দিয়ে পড়ছিলাম না? ওকে। এখন দেখো তাহলে রুই মাছের বায়ুথলি একটি কি বলতো? গভীর খাঁজ দিয়ে দুটি অসম প্রকোষ্ঠে বিভক্ত থাকে। এই দেখো বায়ুথলিতেও দুইটা প্রকোষ্ঠ থাকে। এই যে কয়টা প্রকোষ্ঠ? একটা অসম ভাঁজ দিয়ে দুইটা প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে? একটা হলো পশ্চাৎ প্রকোষ্ঠ, একটা হলো অগ্রপ্রকোষ্ঠ। পশ্চাৎ প্রকোষ্ঠ একটা হলো অনেক বড় হয়ে থাকে, সামনেরটা কি ছোটো মোটো বড় হয়ে থাকে। তো সামনের প্রকোষ্ঠটি ছোট এবং পিছনের প্রকোষ্ঠটিগুলোকে বড়, এবং অন্ননালী এবং বায়ুথলির মাঝে একটি সংযোগকারী নালী থাকে। তাহলে এই যে এখানে দেখো একটা নালী আছে, যেটা কার সাথে যুক্ত করে বলতো? অন্ননালী, অর্থাৎ যে নালীর মধ্যে দিয়ে কি খাবার খায়, খাবার যায়, আমাদের অন্ননালী আছে না, গিলিতে খাবার দিয়ে যে নালীতে পাকস্থলীতে যায়। তো এই একটা নালী আছে যেটা কি করে? অন্ননালীর সাথে অ্যাটাচ থাকে, বুঝতে পারছো? ওকে, নালী থাকে। এই নালীর নাম কি বলতো? নাম হলো কি নিউমেটিক নালী। নিউমেটিক নালী বা ডাক্টাস নিউমেটিকাস, নামটা মনে রাখতে হবে। তাহলে রুই মাছের বায়ুথলি যে নালীর মাধ্যমে আমাদের খাদ্য নালী বা অন্ননালীর সাথে যুক্ত থাকে তার নাম কি? নিউমেটিক নালী বা ডাক্টাস নিউমেটিকাস। ডাক্টাস নিউমেটিকাস কি? প্রশ্ন আসতে পারে কোন নম্বরে, তখন বলতে হবে এইভাবে। যেসব বায়ুথলি নালী পথে অন্ননালীর সাথে যুক্ত থাকে সেগুলো কি বলা হবে? ফাইসোস্টোমাস। তার মানে কি বললাম? অন্ননালীর সাথে যেগুলো বায়ুথলি যুক্ত থাকে তাদেরকে বলি আমরা কি? ফাইসোস্টোমাস ধরনের বায়ুথলি বলি। পক্ষান্তরে দেখো যে সকল বায়ুথলি অন্ননালীর সাথে যুক্ত থাকে না সেগুলোকে বলবো আমরা কি বলতো? ফাইসোক্লিস্টাস ধরনের, ঠিক আছে? এইটাকে মনে রাখতে হবে। তাহলে বায়ুথলি দুই ধরনের, সবাই যে অন্য সাথে যুক্ত থাকে এরকম না, কেউ যুক্ত থাকে কেউ যুক্ত থাকে না। দেখো এই যে, তাহলে দেখো এই যে এখানকার যে মাছগুলা, যে সিপ্রিনিট মানে আমাদের যে কার্প জাতীয় মাছগুলো আছে, রুই, কাতলা, পুঁটি, এগুলো কি বলতো? ফাইসোস্টোমাস ধরনের, অর্থাৎ কিন্তু বায়ুথলি আমাদের খাদ্য নালীর সাথে কি থাকবে? হ্যাঁ, ফাইসোস্টোমাস ধরনের। তো বায়ুথলির বাইরে যদি, তাহলে যাদের থাকবে না মানে কি? এই যে কোনটা? ফাইসোক্লিস্টাস। তাহলে এরা কার? একটা উদাহরণ যদি বলি, তার এই যে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, কই মাছ, টাকি মাছ, আর যদি বলি তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ, এগুলা সে উদাহরণ বলো তো? ফাইসোক্লিস্টাস ধরনের। কই মাছ, টাকি মাছ, তেলাপিয়া মাছ লিখে রাখো। কই, টাকি, তেলা, কই মাছ, টাকি মাছ, তেলাপিয়া মাছ, এগুলা কি? ফাইসোক্লিস্টাস বায়ুথলি থাকে এদের মধ্যে। প্রশ্ন দেই, মনে পারবা? না, ওদের উদাহরণ নাই তো। কোথায় আছে? টাকি কই আছে? কোথায়? আগের বই আছে, তেলাপিয়া নেই, নতুন বই আছে। নতুন বই আছে? এটা তো নতুন বই। আছে তো, কই আছে? কোথায়? তাহলে তো নাই, তো পুরাতন ভাই এটা। ওটা নতুন।
এই যে বাইরে তাকে তারপরে কই? শুধু ও আবার নতুন, আরো নতুন এটা। হুম আচ্ছা, আমরা নতুন নিয়ে আসলাম, তারপর পুরাতন হয়ে গেল। কি বল, কত কত সালে কিনছে এটা? এটা এবার 25-এরটা এই পাশে 25-এ? 26 বছর। আমরা তো 25-এর, মানে মেডিকেল অ্যাডমিশন হলো না এটার আগে এদের। হয়তো বা পরে আবার এদেরটা আরো- পরের মানে এদেরটা এদের বছর আর তোমারটা হচ্ছে আমাদের সাথে। তোমার নতুন পুরাতন আমারটা এই যে 1 বছর আগে, তোমারটা 1 বছর আগে। হতে পারে, দেখো। আমাদের বেলে তো ও ঠিক আছে, হতে পারে। দুইটা বেরিয়েছিল। ঠিক আছে, এই জন্য এখানে টাকি মাছ আর রুই মাছ অ্যাড করা আছে, বুঝতে পারছি। ঠিক আছে, তেলাপিয়া নাই এখানে, আমি অ্যাড করে দিলাম, এটা সমস্যা নাই। দেখো এ প্লাসে দেখো দ্বি স্তর বিশিষ্ট বাইরের যোজক টিস্যু, এটা আমাদের রেটিনার বুঝছো। টিউনিকা তাহলে এটা কি বলতো, এ প্রাচীর কই থেকে কি বললাম, তার মানে তাহলে এটা আমরা বললাম, উদাহরণগুলো বললাম। দেখো বায়ুথলির বাইরের দিকে কি থাকবে, ঘন স্বর্ণ বিশিষ্ট কি থাকবে, রক্ত জালক থাকবে। এ প্রাচীর দ্বি স্তর বিশিষ্ট থাকবে, বাইরে থাকবে যোজক টিস্যু নির্মিত টিউনিকা এক্সটার্না, ভিতর দিকে থাকবে কি তাহলে টিউনিকা ইন্টারনা। ওকে, তাহলে এখানে কি থাকে, বাইরে রক্ত জালক থাকবে। এই রক্ত জালকগুলো কই থেকে আসে, কই যায় বলতো, সিলিয়াকো মেসেন্টেরিক ধমনির ব্রাঞ্চ এগুলো। দেখো বায়ুথলির উভয় প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরে এপিথেলিয়ামের একটি কি থাকে, একটি করে লাল রঙের গ্যাস গ্রন্থি থাকে। মানে প্রতিটিতে মনে করে এখান থেকে কি থাকবে, এই যে লাল রঙের একটি করে কি থাকবে, গ্যাস গ্রন্থি থাকবে। ঠিক আছে, দিলাম। তো দুইটার কাজ কেমন, দুই রকম, মানে দুই প্রকোষ্ঠে কি থাকবে, দুইটা করে লাল রঙের গ্যাস গ্রন্থি থাকবে। কি থাকবে, গ্রন্থি থাকবে, গ্যাস গ্রন্থি থাকবে। এদের কাজ কি বলি, এদের নাম কি বলতো, রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া এই যে এখানে দেখো এরকম আছে, মানে ওই তো রেটিয়া মেরিয়াবিলিয়া, একই কথা, ওই যে একই কথা। তো রেটিয়া মিরাবিলিয়া বা রেটি মেরিয়াবিলিয়া বলা হয় আর কি। দুই জায়গায় দুইটা দিছে। মানে এক বছরে হলো কি রেটি, আর রেটিয়া হলো কি, মানে সরি মানে হ্যাঁ, এক বছর হলো রেটিয়া, রেটি ভুল হয়ে গেল না। হ্যাঁ, বহু বছর তো রেটি হবে, এক বছর রেটি হওয়ার কথা না, তাই তো হওয়ার কথা। এক বছর মানে গ্রামাটিক্যাল রুল তো এটাই বলে। এক বছরের রেটি দিছে হোক, এটাই কথা, মনে হয় এটা না রেটি, গ্রামাটিক্যাল মানে এটা হয়, হতে পারে, হোক যেটা হয় হোক। বায়োলজিটা গ্রামার আছে। না না, ইংলিশ তো এটা শব্দ না। দেখো এটা মানে অন্য একটা, ওটা উল্টাটা আছে। দেখো রেটি মিরাবিলি, তাহলে কি রেটি মিরাবিলি মূলত কি বলতো, ঘন স্বর্ণ বিশিষ্ট কৌশিক জালিকার গুটি। অগ্রপ্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি কি করবে, এদের কাজ দেখো দুইটা আছে না, তাহলে আমাদের গ্রন্থি দুইটা, দুই ধরনের কাজ। প্রথম যেটা আছে, প্রথম যেটা, সেটা কি করবে আমাদের, এটা কি করবে, গ্যাস গ্রন্থি রক্ত থেকে গ্যাস শোষণ করে বায়ুথলিতে কি করবে, ক্ষরণ করে, মানে বায়ুথলিতে জমা রাখে, বুঝছো। আবার অন্যদিকে দেখো পশ্চাৎ প্রকোষ্ঠে যেটা থাকবে কি করবে, সে আমাদের ওই গ্রন্থি থেকে গ্যাসগুলো নিয়ে কি করবে, রক্তে দিয়ে দিবে। তার মানে এখানে যেটা থাকবে, এখানে যেটা থাকবে এটা কি করবে, এটা আমাদের অক্সিজেন নিয়ে ভেতরে গব্বরে দিবে, আর এখানে যেটা থাকবে এটা অক্সিজেন কি করবে, বের করে দিবে। ঠিক আছে, ওকে, তাহলে বুঝলাম আমরা। তাহলে রুই মাছের বায়ুথলি কতগুলো ক্ষুদ্র অস্থি দিয়ে ঘনিষ্ঠভাবে অন্তঃকরণের সাথে কি থাকবে, যুক্ত থাকবে। আমাদের কানে 3টা প্রকোষ্ঠ থাকে, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। ঠিক আছে, ওকে। আমাদের জানি যে আমাদের এই যে বহিকর্ণ অন্তঃকর্ণের সাথে কতগুলো অস্থির সাথে যুক্ত থাকে। যে অস্থিগুলো কই থাকে বলো তো, মধ্যকর্ণে থাকে না, নাম বলো, পড়াইছি, বলো তুমি বলো। কি কইছো? অস্থি মানে অস্থির মানে মধ্যকর্ণে কি কি অস্থি থাকে, মেলিয়াস, ইনকাস, স্টিবিস। এবং এখানে মেলিয়াস মানে স্টিবিসটা কি হলো, আমাদের দেহে সবথেকে ছোট অস্থি। ঠিক আছে, বলো তো সবথেকে বড় অস্থির নাম কি তাহলে, ফিমার। মেরুদণ্ড আবার কোনো একটা সিঙ্গেল অস্থি নাকি, মেরুদণ্ডে কোনো একটি অস্থি, এই যে এখানকার দেখো মেরুদণ্ড কোনো সিঙ্গেল অস্থি বলো তো, যৌথ হবে। কি কি দ্বারা গঠিত বলো তো, স্পাইনাল কর্ড। না ভার্টিব্রা দ্বারা গঠিত, বুঝছো। ভার্টিব্রাগুলো ডিস্কগুলা একটার সাথে একটা যুক্ত হয়ে মেরুদণ্ড গঠন করে। দেখো দেখো তাহলে এটা আবিষ্কার হয়, উত্তর দিতে হবে, ভুল হোক আর রাইট হোক, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো তাহলে এটা আবিষ্কারক কে বলতো, জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেনরিচ ভেবার। এর নাম অনুসারে এই অস্থিকে কি বলা হয়েছে বলতো, ভেবেরিয়ান ওসিকল বলা হয়। জার্মান ভাষায় ডাব্লিউ এর উচ্চারণ কি ভি এর মতো হয়ে থাকে, এই জন্য এটা কিন্তু ভেবেরিয়ান ওসিকল হয়ে গেছে, বা উবেরিয়ান ওসিকলও বলতে পারো যদি তোমার ভাষায়। ঠিক আছে, এর সংযোগ দিয়ে বায়ুথলিতে কি করে, গ্যাসের
পরিবর্তিত চাপ অন্তঃকরণের পেরিলেম্পে প্রবাহিত হয়, যা মাছের ভারসাম্য রক্ষায়। তো চাপও কিন্তু কিসের মধ্যে প্রবাহিত হতে পারে তাহলে এখানে? অস্থিকলের মাধ্যমে বা হাড়ের মাধ্যমে প্রবাহিত হতে পারে। আমাদের শব্দ প্রবাহিত হয়, শব্দের বেগ কোথায় বেশি বলো তো? সবচেয়ে বেশি কঠিনের মাধ্যমে বেশি। ওই যে এখানে অন্তঃকরণের মধ্যকরণের মধ্যে এই জন্য অস্থিকল থাকে, মানে কি থাকে? হাড্ডি থাকে তিনটা। তো এগুলো কি করে? যে শব্দকে ট্রান্সফার করে এয়ার ড্রাম থেকে, মানে কি বাইরে থেকে, কানের পর্দা থেকে, ঠিক আছে? এটা কি করবে? আমাদের নিয়ে যাবে টিম্পানিক পর্দা, টিম্পানিক মেমব্রেন। ওকে, তাহলে এগুলো বুঝলাম আমরা। আর পেরিলিম কাকে বলা হয় এগুলো তো পড়াবো আমরা ডিটেলস, মানুষ যখন পড়বো, ঠিক আছে? ঠিক আছে, পেরিলিম, এন্ডোলিম এগুলো পড়বো। ওকে, এগুলো থাকে অন্ধকরণের মধ্যে থাকে, কিছু তরল পদার্থ থাকে, এগুলোকে বলা হয় পেরিলিম বলা হয় থাকে। তাহলে দেখো বায়ুথলির কাজ, অবশ্যই বায়ুথলির কাজ কি? বায়ুথলির কাজ হলো দেখো প্লবতা রক্ষা করা। প্লবতা মানে কি? প্লবতা বল, প্লবতা মানেটা কি? বিষয়টা হলো কি, তুমি মনে করো যে পানিতে ভেসে আছো, ঊর্ধ্বমুখী একটা, হ্যাঁ ঊর্ধ্বমুখী একটা বল আছে, পানিতে একটা ঊর্ধ্বমুখী বল, যেটা প্লবতা আমরা বলি আর কি। তাহলে এই যে পানিকে যে আর পানি রুই মাছ যে মনে করো পানিতে ভেসে থাকে, তাহলে এই যে এটা কিন্তু একটা ধরনের প্লবতার কারণে। তো এটা মেনটেন করে কে বলো তো? বায়ুথলি। কারণ এই যে বায়ু কি করে? বায়ুথলি বায়ু ধারণ করে। আমরা তো জানি যে বায়ু একটা পলিথিনের পলিথিনের যদি প্যাকেটও যদি বায়ু ভরে যদি পানিতে ভাসাই দাও, ভাসি থাকবে না? ডুববে। আর যদি পানি ভরাই দাও কি হবে? ডুবে যাবে না? ঠিক এমনটা বায়ুথলিতে পানি যখন বায়ু অনেক কন্টেন করবে, মনে করো রুই মাছ কি করলো, বায়ু নিয়ে নিয়ে পটকাটা ফুলাইলো, তখন কি করবে? তাহলে ভুলে থাকবে। আবার মনে করো প্রয়োজনে নিচে দিয়ে যাইতে হবে, তখন কি করবে? ধীরে ধীরে বায়ুগুলো কি করবে? বের করে দেবে। যে পশ্চাৎ পোষ্ট দিয়ে কি করবে? পশ্চাৎ দিয়ে যেটা মিরাবিলে মানে গ্যাস গন্তিটা আছে ওখান থেকে বায়ুটা রক্ততে দিয়ে দিল, তখন চুপসে যাবে, তখন নিচের দিকে যাবে। আবার প্রয়োজনে কি করবে? বায়ু নিয়ে ফুলাইলো, আবার উপর দিকে উঠবে। বুঝতে পারছো? তো এটা দেখো অভিযোজনক্ষম ভাষণ একই কথা যেটা বললাম আমি যেগুলো। তো বায়ুথলি মাছের কী করে? ভাষণতঙ্গ হিসাবে কাজ করে। কারণ এই যে প্রয়োজন মতো আমাদের বায়ুথলিতে মানে গ্যাস বা বায়ু বায়ুথলিতে নিয়ে কী করবে? ভেসে উঠতে পারে, আবার ডুবতেও পারে। আবার শ্বসন, কারণ এই যে এখানে যে কী থাকে? অধিকাংশ পরিমাণে কী থাকে? অক্সিজেন। প্রয়োজনে আমাদেরকে অক্সিজেন সাপ্লাই দিতে পারে শ্বসনের কাজে, ঠিক আছে? এটা প্রতিধ্বনি সৃষ্টি, অর্থাৎ এই যে এখানে দেখো কী করতে পারে? এটা একটা রিসেপ্টর আছে, অর্থাৎ এই বায়ুথলির মাধ্যমে কী করতে পারে? যে রুই মাছ বাইরে পরিবেশের বিভিন্ন সংকেত সে বুঝতে পারে, আশেপাশের শব্দ বুঝতে পারে। হ্যাঁ, অনেকটা কানের মতো কাজ করে, ঠিক আছে? টিম্পানিক পর্দার মতো কাজ করে, বুঝতে পারে। আবার কি করতে পারে? যে এই শব্দগুলো তার এখানে আসলো, এখান থেকে কী করতে পারে? প্রতিধ্বনি তৈরি করতে পারে। মনে করে এটা বায়ুথলি, তো বাইরে থেকে শব্দ আসলো, এটা মনে করে এভাবে কী করতে পারে? প্রতিধ্বনি তৈরি করতে পারে। এটা কই যাবে? অস্থিকলের মাধ্যমে তার অন্তঃকরণে প্রবেশ করবে। অন্তঃকরণে কানেক্টেড কিসের সাথে? ব্রেনের সাথে। তো সেখান থেকে কী করতে পারবে? শুনতে পারবে। বুঝতে পারছো? অর্থাৎ এখান থেকে শব্দটা আসে, এখান থেকে পাস করে দেয় কোথায়? অন্তঃকরণে, মানে কানের মধ্যে পাস করে দেয়, তো পরে শুনতে পারে আর কি। তো এটা হলো, তো শব্দ উৎপাদন করতে পারে বললাম, প্রতিদিনের সৃষ্টি করতে পারে। আর বললাম কি শব্দ উৎপন্ন করতে পারে। দেখো বায়ুথলি কী করতে পারে? শব্দ উৎপাদনে সহায়তা করতে পারে। যখন দেখো বায়ুথলি নিউমেটিক নালী দিয়ে বায়ুথলির নিউমেটিক নালী দিয়ে বেরিয়ে আসা বাতাস কী করবে? শব্দ উৎপাদন করতে পারে। কোনো কোনো মাছের বায়ুথলি প্রাচীর প্রয়োজনে কী করতে পারে? প্রকম্পিত হয়ে হিস হিস গোদ বা ঢাকের মতো কী করতে পারে? আওয়াজ তৈরি করতে পারে, সৃষ্টি করতে পারে। এভাবে কী করতে পারে বলো তো? শত্রুর ভয় দেখায় বা যৌন সঙ্গীকে আকৃষ্ট করতে পারে আর কি। চাপ নিয়ন্ত্রণ যেটা বললাম, পানিতে বিভিন্ন গভীরতা ওঠানামা করার জন্য এটা কি ব্যবহার করতে পারে? আমরা একটু বললাম, একটা সংকোচন প্রসারের মাধ্যমে এগুলো বললাম। তো এইগুলাই ছিল পড়া। তো এখন একটু আরো আছে তো রিভিশন হয়ে যাক। ভাইয়া, সবটা আছে। আরো আছে। আরও আছে। কি আছে আর? কি আছে? চাপ নিয়ন্ত্রণ শেষ না? বায়ুথলির আর পড়ে নিবা, ওটা আমি আর তো পড়াবো কিছু না। নাই, বায়ুথলি এই নেই। সিলিন্ডারটি গুরুত্ব ওটা। এই এটা আমার বই নাই, তো পড়াবো না এখন আমি। যাও, এই বই নাই না? না, সমস্যা নেই। তাহলে দেখে নিবা, ওটা তেমন কিছু না। তাহলে এখন দেখো এখানে রুই মাছের শ্বসনাঙ্গ আর মানুষ মানুষের শ্বসনাঙ্গের মধ্যে পার্থক্য কি কি আছে পার ভাষায় বলতে, তাই না? এটা তো পড়িনি। তো এখন দেখো চার জোড়া দুটো বক্স। আমরা একটু রিভিশন দিই একটু।